ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা করব ডি ব্রগলি হাইপোথিসিস অর্থাৎ ডি ব্রগলি প্রকল্প। আমরা এর আগে বিকিরণ নিয়ে আলোচনা করেছি যে বিকিরণ তোমার কণা রূপেও থাকতে পারে, আবার বিকিরণ তরঙ্গ রূপেও থাকতে পারে। কিছু কিছু ঘটনা আছে যেগুলো বিকিরণের অর্থাৎ লাইটের তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়, আবার কিছু কিছু ঘটনা আছে যেগুলো ব্যাখ্যা করার জন্য বিকিরণের কণা তত্ত্বকে আমাদের ধরে নিতে হয়, কণা তত্ত্বের সাহায্যে সেগুলো ব্যাখ্যা করা যায়। এর আগের ভিডিওতে এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি, আই বটমের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো, যেমন ধরো বিকিরণের ওয়েভ নেচার অর্থাৎ তরঙ্গরূপে কী কী অপবর্তন, ব্যতিচার, সমবর্তন, প্রতিসরণ এইগুলো ব্যাখ্যা করার জন্য আলোর তরঙ্গ তত্ত্ব সাহায্য নিই। আবার হচ্ছে তোমার আলোর কিছু ঘটনা যেমন আলোক তড়িৎ ক্রিয়া, কৃষ্ণ বস্তু বিকিরণ, পারমাণবিক বর্ণালী, এই সমস্ত ব্যাখ্যা করার সময় আমরা বিকিরণের কণা তত্ত্বের সাহায্যে সেগুলো ব্যাখ্যা করি। এবং এটাই হচ্ছে যে তোমার ডুয়াল নেচার অফ লাইট অর্থাৎ তরঙ্গ কণিকা বৃত্ত। আচ্ছা, এই জন্য 1924 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানী লুইস ডি ব্রগলি তিনি বললেন, পিএইচডি করার সময়, পিএইচডি থিসিস জমা দেওয়ার সময় তিনি বললেন যে কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করতে পারে। এর কারণ হিসাবে তিনি কি বললেন যে যেহেতু বিকিরণ অর্থাৎ শক্তি, বিকিরণ যেহেতু বা শক্তি যেহেতু তরঙ্গরূপে কণারূপে থাকতে পারে, তাহলে পদার্থ কিন্তু কণারূপী আর তরঙ্গরূপী হতে পারে। এর কারণ তিনি বললেন যে প্রকৃতি প্রতিসাম্য পছন্দ করে, আর প্রকৃতির দুটি সত্তা পদার্থ ও শক্তি, তাহলে অবশ্যই এই দুটো সত্তা পদার্থ ও শক্তি অবশ্যই প্রতিসাম্যে থাকবে। শক্তি অর্থাৎ বিকিরণ যদি তরঙ্গরূপী ও কণারূপী হয়, তাহলে পদার্থ কণারূপী ও তরঙ্গরূপী হবে। আর কি বললেন যে একটি আলোক রশ্মি গুচ্ছ কোনো বস্তুর বিভিন্ন বিন্দুতে শক্তি স্থানান্তরিত করতে পারে, শক্তি ও ভরবেগ স্থানান্তরিত করতে পারে। আবার একটি কণার স্রোত বস্তুর বিভিন্ন বিন্দুতে শক্তি ও ভরবেগ হস্তান্তরিত করতে পারে। সুতরাং এই যে কণার স্রোত, এই কণার স্রোতকেই বলা হয় ম্যাটার ওয়েভ বা তরঙ্গ, পদার্থ তরঙ্গ। এই কণার স্রোতকেই তিনি নাম দিলেন পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভ। ঠিক আছে, তাহলে পদার্থ তরঙ্গ অর্থাৎ কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করতে পারে, এই কণার স্রোতে তিনি নাম দিলেন পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভ। তাহলে পদার্থ তরঙ্গ যদি হলো তাহলে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তিনি বললেন এই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু, অর্থাৎ পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু h/mv, অর্থাৎ ভরবেগ। কোনো কণা যদি ভি বেগে গতিশীল হয় এবং তার ভর যদি এম হয়, তাহলে সেই কণার দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এবং এটাকে নাম দিলেন দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। এটা লিখে নাও, কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে। এর কারণ হিসাবে তিনি এগুলো বললেন প্রকৃতি প্রতিসাম্য পছন্দ করে, প্রকৃতির দুটি সত্তা পদার্থ ও শক্তি অবশ্যই প্রতিসাম্যে থাকবে। শক্তি অর্থাৎ বিকিরণ যদি তরঙ্গরূপী কণারূপী হয়, তাহলে পদার্থও কণারূপী ও তরঙ্গরূপী হবে। একটি আলোক রশ্মিগুচ্ছ কোনো বস্তুর বিভিন্ন বিন্দুতে শক্তি ও ভরবেগ হস্তান্তর করতে পারে, আবার একটি কণার স্রোত কোনো বস্তুর বিভিন্ন বিন্দুতে শক্তি ও ভরবেগ হস্তান্তর করতে পারে। এই কণার স্রোতের নাম তিনি দিলেন পদার্থ তরঙ্গ বা ম্যাটার ওয়েভ। পদার্থবিজ্ঞানী ডি ব্রগলি বললেন যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে। আমরা জানি বিকিরণের কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে বিকিরণের শক্তি E ইজ ইকুয়াল টু এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু, দেখো আমরা কি লিখতে পারবো, h/e/c, অর্থাৎ h/p, ভরবেগ যদি p হয় তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। ল্যামডা হলো p ভরবেগ সম্পন্ন কোনো কণার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ইলেকট্রনের ভরবেগ যদি p হয়, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেল ল্যামডা। তাহলে এই সমীকরণটা হচ্ছে যে কোনো কণার ক্ষেত্রে, এমনকি ধরো ইলেকট্রন বা যে কোনো কণার ক্ষেত্রে প্রযোজ্য। এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্যটাকেই বলা হয়
ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এটা কোনো প্রমাণ, তিনি কোনো প্রমাণ করেননি যে কোনো 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 মানে কণার স্রোত তরঙ্গ রূপে আচরণ করে। তিনি এটা তার থিসিসে জমা দিয়েছিলেন, বলেছিলেন এরকম 1924 খ্রিস্টাব্দে। তাহলে ডি ব্রগলি প্রকল্প কী হলো? যে কোনো কণার স্রোত তরঙ্গের মতো আচরণ করে যা পদার্থ তরঙ্গ নামে পরিচিত। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু h বাই পি, পি ভরবেগ ইকুয়াল টু h বাই mv। এটাই হলো পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই পি বা h বাই mv, এটাই মনে রাখবে। এটা হলো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv। h হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার মান তোমরা জানো 6.62 into 10 to the power minus 30 জুল সেকেন্ড। এটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর মান। তাহলে এটা হলো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। এবার তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? দেখো যদি ভি 0 হয়, অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি 0 হয়, তাহলে ল্যামডা তখন কি হচ্ছে? ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ তাহলে পদার্থ তরঙ্গ দৈর্ঘ্য বা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কোন কণার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র গতিশীল কণার ক্ষেত্রে। ল্যামডা তখন ইনফিনিটি হয়ে যাচ্ছে যদি ভি 0 হয়। তাহলে ল্যামডা অর্থাৎ ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য শুধুমাত্র গতিশীল কণার ক্ষেত্রেই প্রযোজ্য। গতিশীল কণার ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে দেখো কণাটি আহিত কিংবা অনাহিত তার উপরে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ভর করবে না। সে আহিত হোক আর না অনাহিত হোক, যাই হোক না কেন, ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv হবে। আবার দেখো ভরবেগ যদি বৃদ্ধি পায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? হ্রাস পাবে, তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হয়ে যাবে। তাহলে ভরবেগ বৃদ্ধি পেলে তরঙ্গ দৈর্ঘ্য তখন ছোট হবে, হ্রাস পাবে। এবার দেখো the Broglie wavelength associated with charged particle. Let a particle having charge q and accelerated with চার্জ পার্টিকেলের ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? Let a particle having charge q and accelerated by potential difference v, অর্থাৎ আধান, ধরো কোনো একটা কণার আধান q এবং সেটা v বিভব প্রভেদের মধ্য দিয়ে গতিশীল। তাহলে v বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি গতিশীল হয় তাহলে এর শক্তি কত হবে? q ইন্টু ভি। তাহলে এনার্জি E ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, তাই না? আচ্ছা, এবার দেখো আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু কি? ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv। h বাই mv। তাহলে এই mv-কে আমাদের কিউভি দিয়ে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা কি লিখতে পারবো? m স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m কিউ ইন্টু ভি। 2 এদিকে নিয়ে চলে যাও আর দুই দিকে m দিয়ে গুণ করে দাও, তাহলে এদিকে m স্কোয়ার ভি স্কোয়ার হলো 2m কিউ ভি। তাহলে mv ইজ ইকুয়াল টু কত? √2m কিউ ইন্টু ভি। তাহলে h বাই √2m কিউ ইন্টু ক্যাপিটাল ভি। এটা ক্যাপিটাল ভি, এই ক্যাপিটাল ভি এটা হলো কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব প্রভেদ। তাহলে কিউ আধান বিশিষ্ট কোনো কণা যদি ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে গতিশীল হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু হবে h বাই √2m কিউ ইন্টু ভি। ভি এটা বিভব প্রভেদ, ঠিক আছে? এবার যদি ধরো গতিশক্তি ই যদি হয়
তখন আমরা কিভাবে করব, ধরো কোনো কণার গতিশক্তি ই, আমরা কণার গতিশক্তি দিয়ে যদি তরঙ্গ দৈর্ঘ্যটাকে প্রকাশ করি তাহলে কিভাবে করব, কোনো কণার গতিশক্তি কাইনেটিক এনার্জি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এদিকে 2 যদি আমরা গুণ করি তাহলে দেখো এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ই পাচ্ছি। তা আমাদের তো লাগবে এম ভি, তাহলে এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার করো, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ইন্টু ই, ই হচ্ছে এনার্জি, তাহলে এম ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2m ই। তাহলে তখন ল্যামডা তরঙ্গ ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m ই, বুঝতে পারলে? তাহলে তোমার চার্জ পার্টিকেলের ক্ষেত্রে যদি আধান কিউ এবং তোমার বিভব প্রভেদ পোটেনশিয়াল ডিফারেন্স ভি দেওয়া থাকে, তাহলে ল্যামডা অর্থাৎ ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m কিউ ইন্টু ভি, এই ফর্মুলা দিয়ে করবে। যদি ই শক্তি গতিশক্তি ই দেওয়া থাকে তাহলে তোমার ডাইরেক্ট এইভাবে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m ই, এই ফর্মুলা দিয়ে করবে। ঠিক আছে, এটা নোট করে নাও। এবার আমরা করি যে ব্রগলি ওয়েভলেন্থ অফ মুভিং ইলেকট্রন, অর্থাৎ গতিশীল ইলেকট্রনের দ্য ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা কত হবে, ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। ধরো ইলেকট্রনের আধান, একটি ইলেকট্রন এর আধান জানো ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, এবং ইলেকট্রনের ভর স্থির ভর m0 ইজ ইকুয়াল টু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ইলেকট্রনটিকে যদি ভি ভোল্ট ধনাত্মক বিভবের মধ্য দিয়ে, ভি ভোল্ট, এটা ক্যাপিটাল ভি, ভি ভোল্ট ধনাত্মক বিভব দ্বারা ত্বরান্বিত করা হলে, অর্থাৎ অ্যাক্সেলারেটেড করা হলে, গতিশক্তি ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু ভি হবে, ভি ভোল্ট, এটা ক্যাপিটাল ভি, হ্যাঁ, এটা ভি ভোল্ট ধনাত্মক বিভব দ্বারা ত্বরান্বিত করা হলে তখন বেগ, ভেলোসিটি, বেগ যদি ভি হয় তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ভি, এটা আসবে, বুঝতে পারলে? তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার, আগেরটার মতো আমরা যে কিউ ভি দিয়ে করলাম অমন করে, তাহলে এটা হয়ে গেল তোমার 2m ই ইন্টু ক্যাপিটাল ভি, এটা বিভব, তাহলে এম ভি ইজ ইকুয়াল টু 2 রুট ওভার 2m ই ইন্টু ভি। তাহলে ইলেকট্রনের ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি ইজ ইকুয়াল টু এইচ বাই 2 রুট ওভার 2m ইন্টু ই ইন্টু ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু, আমরা এইচ এর মান জানি, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 বাই রুট ওভার 2 ইন্টু এম হচ্ছে কত 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ভি। ইলেকট্রনের আধান ই আছে, ইলেকট্রনের আধান হচ্ছে কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু ভি, ঠিক আছে, ইকুয়াল টু এইগুলো, এটা এখান থেকে এতটা, এটা পুরোটা ক্যালকুলেশন করে তোমার হবে 1.227
ইন্টু 10⁻⁻9 বাই রুট ভি, রুট ওভার ভি ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা অ্যাংস্ট্রম এককে নিয়ে যাই, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে অ্যাংস্ট্রমে যদি নিয়ে যাই তাহলে একটা 0 এখানে 10⁻10 লাগবে, তাহলে পয়েন্টটা উঠে দিকে নিয়ে চলে আসো, 12.27 বাই রুট ভি অ্যাংস্ট্রম। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। এখানে তোমার যদি বিভব প্রভেদ ভি দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট ভি এর মানটা বসে আমরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কিসের যে ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবো, ইলেকট্রনের ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে বিভব প্রভেদ। ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে যদি ত্বরান্বিত করা হয় তাহলে ইলেকট্রনের ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হবে 12.27 বাই রুট ওভার ভি অ্যাংস্ট্রম। এই ভিটা হলো বিভব প্রভেদ, বুঝতে পারলে? তাহলে এটা নোট করে নাও। আমি আবার বলছি, একবার দেখে নাও। একটি ইলেকট্রনের আধান E ইজ ইকুয়াল টু 1.6 × 10⁻19 কুলম্ব, ভর এই স্থির ভর এটা mg ইজ ইকুয়াল টু 9.11 × 10⁻31 কেজি। কার্যকর ভর অর্থাৎ যখন আলোর বেগে ইলেকট্রন চলবে তখন কার্যকর ভর যদি সি হয়, কার্যকর ভর হচ্ছে তোমার ইলেকট্রনের বেগ আলোর বেগের থেকে অনেক কম হলে, এখানে লিখে দিই, ইলেকট্রনের বেগ আলোর বেগ সি অপেক্ষা অনেক কম হলে কার্যকর ভর, ইলেকট্রনের কার্যকর ভর ইলেকট্রনের কার্যকর ভর m ইজ ইকুয়াল টু m0, এবং ভি ভোল্ট ধনাত্মক বিভব দ্বারা ইলেকট্রনটিকে ত্বরান্বিত করা হলে E ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি। এটা ই হলো ইলেকট্রনের আধান, এই ক্যাপিটাল ভি এটা হলো এই যে বিভব প্রভেদ ভি। তাহলে এখান থেকে আমরা এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m ev, 2 এদিকে গেল গুণ করলাম 2m ev, m বোথ সাইডে m দিয়ে গুণ করেছে বলে এদিকে m স্কোয়ার হয়েছে, এখানে 2m ev হলো, ঠিক আছে? তাহলে mv ইজ ইকুয়াল টু রুট ওভার 2m ev। আর তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই mv, তাহলে h বাই mv এর এই ভ্যালুটা এখানে বসালাম, তাহলে রুট ওভার 2m e ইন্টু ভি। এবার এদের সবার ভ্যালুগুলো বসাও। h এর মান আমরা জানি 6.62 × 10⁻34, আর তারপরে 2 ভর আমরা জানি 9.11 × 10⁻31, এবং ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম্ব। আচ্ছা, এগুলো সব মানগুলো বসে ক্যালকুলেশন করে এই মানটাই পাওয়া যাবে 1.227 × 10⁻9 বাই রুট ওভার ভি ইজ ইকুয়াল টু 12 পয়েন্ট। আমরা এটাকে অ্যাংস্ট্রম এককে নিয়ে আসবো, সেই জন্য 10⁻10 করবো, তো পয়েন্ট একবার এদিকে চলে এলো, তাহলে হলো 12.27 বাই রুট ওভার ভি অ্যাংস্ট্রম। তাহলে ইলেকট্রনের ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলা পেলাম ল্যামডা ইজ ইকুয়াল টু 12.27 বাই রুট ওভার ভি। এটা হলো ফর্মুলা ইলেকট্রনের ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এটা নোট করে নাও। যে ব্রগলি ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ আনচার্জ পার্টিকেল, যদি অনাহিত পার্টিকেল থাকে কোনো একটা কণা যার থার্মাল কাইনেটিক এনার্জি অর্থাৎ তাপগতীয় শক্তি যদি হয়, তাহলে ই ইজ ইকুয়াল টু কী হবে 3/2 কেটি, যেখানে কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য তখন কী হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই, আমরা জানি এইচ বাই 2m ই, তাহলে এটা হয়ে গেল এইচ বাই রুট ওভার 2m ইন্টু 3/2 কে টি, 2 কেটে দাও, ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 3m কে টি, যেখানে কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক এবং টি পরম স্কেলে তাপমাত্রা। তাহলে এটা ফর্মুলা, যখন তোমার বোলজম্যান ধ্রুবক পরম স্কেলে তাপমাত্রা এগুলো দেওয়া থাকবে তখন ল্যামডা তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইভাবে বার করবে, দি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য তখন এই ফর্মুলা দিয়ে বার করবে। নোট করে নাও এগুলো।
এবার একটা অঙ্ক দেখো, একটি ইলেকট্রনের গতিশক্তি 500 ইলেকট্রন ভোল্ট, এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো ইলেকট্রনের গতিশক্তি 500 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ 500 ইলেকট্রন ভোল্ট, এর অর্থ কি যে ইলেকট্রনটিকে 500 ভোল্ট ধনাত্মক বিভব দ্বারা ত্বরান্বিত করা হয়েছে, অর্থাৎ এখানে ভোল্ট বিভব প্রভেদ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 500 ভোল্ট। এবার ভি যদি জানা থাকে তাহলে আমাদের ফর্মুলা কি দেখলাম তরঙ্গ দৈর্ঘ্য, খুব ইজি, ল্যামডা ইজ ইকুয়াল টু দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইজ ইকুয়াল টু 12.27 বাই রুট ওভার ভি, 12.27 বাই 500 ইকুয়াল টু রুট ওভার 500 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করে আসবে 0.55 অ্যাংস্ট্রম। সেটা ক্যালকুলেশনটা দেখো রাফে করলাম। এখানে দেখো 500 আছে, তো তাহলে এটাকে যদি আমরা এরকম করতে পারি 12.27 বাই √5, আর 5 ইন্টু 100, তো 100-এর রুট ওভার করলে বর্গমূল করলে 100-এর বর্গমূল করলে 10 বাইরে পাবো, তাহলে ইন্টু 10 করলাম। এবার √5-এর বর্গমূল প্রায় 2.23, তাহলে আমরা এটা পেলাম 12.27 বাই 2.23 ইন্টু 10। তাহলে দেখো পয়েন্টের পর এখানে দুটো সংখ্যা পয়েন্ট উঠে দাও, তাহলে নিচে হয়ে গেল 2230, উপরে হচ্ছে 12.1227। এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করো, পয়েন্ট দিয়ে 0 নিলাম, দিয়ে এবার 5 দিয়ে দাও, 5 5 0 0, 5 15 5, আর থাকে 1, 5 2 10, আর 11, 1 থাকে 1, 10 আর 11, এটা আরেকবার 5 যাবে, 0 2 1 1, আবার দশমিক থেকে একটা 0 না, দেখো 11150, এখানে 112 আছে, আবার 5 যাবে, প্রায় এত হচ্ছে। তাহলে এটা কিন্তু অ্যাংস্ট্রম এককে ইকুয়াল টু, তাহলে এটা হলো এই যে লিখে দিয়েছে 0.55 অ্যাংস্ট্রম। বুঝতে পারলে? এইভাবে রাখছে করে দিই। আর একটা অঙ্ক দেখো, একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান, এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে আমরা কি দেখলাম, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m ই। এবার গতিশক্তি সমান, তাহলে যেহেতু গতিশক্তি সমান অর্থাৎ গতিশক্তির ধ্রুবক দুটোর ক্ষেত্রে, তার মানে কি ল্যামডা সমানুপাতিক এইচ ও ধ্রুবক, আবার ইটা তো সমান, তাহলে ল্যামডা সমানুপাতিক 1/√m, অর্থাৎ ভরের সঙ্গে ভরের রুটের সঙ্গে ভরের বর্গমূলের সঙ্গে ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা পি, প্রোটন এবং আলফা বলেছে, তাহলে ল্যামডা পি বাই ল্যামডা আলফা ইকুয়াল টু, তাহলে হবে প্রপোর্শনাল টু, আচ্ছা এবার আমরা ইকুয়াল টু দিয়ে দিই, যেহেতু অনুপাত করছি, দুদিকে যদি আমরা কনস্ট্যান্ট দিই কনস্ট্যান্ট উঠে যাবে, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার এম আলফা বাই এম পি ইকুয়াল টু রুট ওভার আলফার ভর প্রোটনের ভরের 4 গুণ, কেন আলফার কণা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, হিলিয়াম He42 এরকম, তাহলে এটা হলো 4/1 ইজ ইকুয়াল টু 2/1, তাহলে ল্যামডা পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা আলফা। ও কি বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে অনুপাত হচ্ছে 2:1, অর্থাৎ ল্যামডা পি ইজ টু ল্যামডা আলফা ইকুয়াল টু 2:1। বুঝতে পারলে? আরেকটা কোশ্চেন দেখো, ইফ ল্যামডা পি অ্যান্ড ল্যামডা ই ডিনোট the Broglie wavelength of proton and electron, অর্থাৎ ল্যামডা পি হচ্ছে Broglie wavelength প্রোটনের and ল্যামডা ই হলো Broglie wavelength of electron, after they are accelerated from rest through potential difference V, বিভব প্রভেদ ধনাত্মক বিভব প্রভেদ দিয়ে, ভোল্ট বিভব প্রভেদ দিয়ে যদি এদেরকে ত্বরান্বিত করা হয়, then find the ratio of lambda p and lambda e, অর্থাৎ lambda p এবং lambda e এর
অনুপাত বার করো যখন MP and ME be the mass of proton and electron respectively. MP হলো প্রোটনের মাস, প্রোটনের ভর, এবং ME হলো ইলেকট্রনের ভর। তাহলে আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা আমরা কি জানি? ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, এটাই জানি। এটা v হলো ভেলোসিটি, ইজ ইকুয়াল টু h/√2m q ইন্টু ক্যাপিটাল V। এই v হলো বিভব প্রভেদ, পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। এবার এখানে দেখো প্রোটন এবং ইলেকট্রন নিয়েছে, প্রোটন আর ইলেকট্রনের চার্জ তো একই, তাহলে কিউ একই হবে, কিউ কনস্ট্যান্ট হয়ে গেল। এবং উভয়কে, প্রোটন এবং ইলেকট্রন দুটোকেই কিন্তু ভি ভোল্টের ভেতর দিয়ে চালনা করা হয়েছে, তাহলে ভিও একই হয়ে গেল। তাহলে আর এইচ তো কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ল্যামডা প্রপোর্শনাল টু 1/√m, হ্যাঁ। তাহলে ল্যামডা পি, ল্যামডা কি বলেছে? রেশিও অফ ল্যামডা পি অ্যান্ড ল্যামডা ই। তাহলে আগে ল্যামডা পি লেখো, ল্যামডা পি বাই ল্যামডা ই ইজ ইকুয়াল টু √MP/ME। ল্যামডা পি 1/ME হবে উপরে, কেন এটা ব্যস্তানুপাতিক, বর্গমূলের ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা পি বাই ল্যামডা এমপি এখানে হবে, এখানে ল্যামডা ই, তাহলে এটা হলো এমই, √ME/MP। তাহলে এটাই রেশিও হবে। তাহলে রেশিও কত হবে? ল্যামডা পি ইজ টু ল্যামডা ই ইকুয়াল টু √ME ইজ টু √MP। এটাই হলো অনুপাত। এটা করে নাও। আজকের মতো এই পর্যন্ত। তোমরা ডি ব্রগলি ওয়েভলেন্থের উদাহরণগুলো আরও করো, আর হচ্ছে অনুশীলনী থেকে অঙ্কগুলো করো, যেগুলো পারবে না কমেন্ট বক্সে বলবে, আমি আবার করে দেবো। আর হচ্ছে উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।